আচ্ছা, আমরা যখন মাটির উপর দিয়ে হেঁটে যাই তখন কি একবারও ভাবি যে আমাদের পায়ের নিচে ঠিক কী বিশাল এক জগৎ লুকিয়ে আছে? এক অদৃশ্য জগৎ, যা টিকে আছে কোটি কোটি বছরের এক প্রাচীন বন্ধুত্বের উপর। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ভূগর্ভস্থ নেটওয়ার্কের রহস্যই উন্মোচন করব, যা শুধু আমাদের ফসল নয়, পুরো বাস্তুতন্ত্রকেই বাঁচিয়ে রেখেছে। এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে। ভাবুন তো একবার, বিশ্বকে খাওয়ানোর আসল জৈব প্রযুক্তিগুলো হয়তো কোনো ঝাঁচকচকে ল্যাবে তৈরি হয়নি। সেগুলো আণবিক ক্ষণিক আর কোটি কোটি বছর ধরে নীরবে কাজ করে চলেছে। হতে পারে আমাদের নতুন কিছু আবিষ্কারের দরকারই নেই, শুধু এই পুরনো সম্পর্কগুলোকে নতুন করে চেনার প্রয়োজন। তাহলে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আমাদের আজকের যাত্রাপথ। আমরা শুরু করব ছত্রাক আর গাছের শিকড়ের সেই অদ্ভুত বন্ধুত্ব দিয়ে। তারপর যাব প্রকৃতির নিজস্ব নাইট্রোজেন কারখানায়, দেখব গাছের শরীরের ভেতরে থাকা বন্ধুদের, জানব এই সংযোগকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, আর সবশেষে কথা বলবো মাইক্রোবায়োম ফার্মিংয়ের ভবিষ্যৎ নিয়ে। তো আমাদের এই ভূগর্ভস্থ যাত্রার শুরুটা হচ্ছে ঠিক গাছের শিকড় থেকে। এখানে লুকিয়ে আছে এক বিশাল নেটওয়ার্ক, আর এর প্রধান কারিগর হল মাইকোরাইজাল ছত্রাক। একে বলা যায় মাটির নিজস্ব ইন্টারনেট। এটা কিন্তু কোনো আজকের বা কালকের ব্যাপার না। আমরা কথা বলছি প্রায় ৪০ কোটি বছরের পুরনো এক পার্টনারশিপ নিয়ে। ভাবা যায়, ডাইনোসরদেরও বহু আগে, যখন গাছপাড়া প্রথম ডাঙায় উঠে আসছিল, তখন থেকে এই ছত্রাক তাদের বিশ্বস্ত সঙ্গী। এটা টিকে থাকার এক পরীক্ষিত কৌশল। শব্দটা একটু খটমট লাগতে পারে, মাইকোরাইজা, কিন্তু এর মানেটা খুবই সোজা। দেখুন, গ্রিক ভাষায় মাইকোস মানে হলো ছত্রাক, আর রাইজা মানে হলো মূল বা শিকড়। ব্যাস, সোজা কথায় ছত্রাক শিকড়। কি দারুণ একটা অবিচ্ছেদ্য বন্ধুত্ব, তাই না? তো এই ছত্রাক বন্ধুদের কাজ করার দুটো প্রধান স্টাইল আছে। একদল আছে আরবোস্কুলার মাইকোরাইজা বা এএম। এরা একদম শিকড়ের কোষের ভেতরে ঢুকে পড়ে, ঠিক যেন ঘরের লোকের মতো। আমাদের ধান, গম, ভুট্টার মতো ফসলের জন্য এদের ছাড়া চলেই না। আর আরেক দল হল একটোমাইকোরাইজা বা ইসিএম। এরা একটু বাইরে বাইরে থাকে, কোষের চারপাশে একটা জালের মতো আবরণ তৈরি করে। পাইন, ওকের মতো বড় বড় গাছের নাইট্রোজেন জোগাড়ের দায়িত্বটা এদের। ৮০ থেকে ৯০%। একবার ভেবে দেখুন, পৃথিবীর প্রায় সমস্ত স্থলজ উদ্ভিদই কিন্তু এই আরবাস্কুলার মাইকোরাইজার ওপর কোনো না কোনোভাবে নির্ভরশীল। এর মানে হলো, আমাদের খাওয়ারের প্লেটে যা কিছুই আসে তার পেছনে এই অদৃশ্য বন্ধুদের একটা বিশাল অবদান আছে। তাহলে প্রশ্ন হল, এই এএম ছত্রাক ঠিক কি এমন করে? ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, মাটিতে প্রচুর ফসফরাস আছে, কিন্তু সেটা একটা সিন্দুকের তালা দেওয়া, গাছ চাইলেও নিতে পারে না। এই ছত্রাকগুলো তখন একটা ম্যাজিক চাবির মতো কাজ করে। ওরা এক ধরনের অর্গানিক অ্যাসিড তৈরি করে, যেটা দিয়ে ওই তালা খুলে ফেলে, আর সঙ্গে সঙ্গে ফসফরাসটা গাছের জন্য সহজলভ্য হয়ে যায়। এদের আরেকটা দারুণ ক্ষমতা আছে, গ্লোমালিন তৈরি করা। এটাকে বলা যায় মাটির সুপারগ্লু। এটা একটা আঠালো প্রোটিন যা মাটির ছোট ছোট কণাগুলোকে একসাথে জুড়ে রাখে। এর ফলে কি হয়? মাটির গঠন ভালো হয়, উর্বরতা বাড়ে, আর পানি ধরে রাখার ক্ষমতাও বেড়ে যায়। ছত্রাকদের কথা তো হলো, কিন্তু মাটিতে আরও একদল স্পেশালিস্ট আছে। চলুন এবার কথা বলা যাক রাইজোবিয়া ব্যাকটেরিয়া নিয়ে। এরা হলো প্রকৃতির নিজস্ব নাইট্রোজেন ফ্যাক্টরির কারিগর। বিশেষ করে শিম জাতীয় গাছের সাথে মিলে এরা আস্ত একটা কারখানাই বানিয়ে ফেলে। দেখুন, আমাদের চারপাশের বাতাসে প্রায় ৭৮%ই নাইট্রোজেন, কিন্তু সমস্যা হলো গাছ এটা সরাসরি গ্রহণ করতে পারে না। ব্যাপারটা অনেকটা টিনের ক্যানে খাবার থাকার মতো। খাবার আছে, কিন্তু ক্যান ওপেনার নেই। এই রাইজোবিয়া ব্যাকটেরিয়াই হলো সেই ক্যান ওপেনার। এরা বাতাসের নাইট্রোজেনকে ভেঙে অ্যামোনিয়াতে পরিণত করে, যা গাছের জন্য একেবারে রেডি টু ইট প্রাকৃতিক সার। তবে এই কাজটা কিন্তু বেশ শক্তিসাপেক্ষ, ফ্রিতে হয় না। আর এই বিপুল পরিমাণ শক্তির যোগান দেয় কে? উদ্ভিদ নিজেই। এটা একটা চমৎকার লেনদেন, তাই না? গাছ তার শিকড়ের মধ্যে এই ব্যাকটেরিয়াদের জন্য চিনির মতো খাবার সরবরাহ করে, আর তার বদলে পায় বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি উপাদানগুলোর একটা, নাইট্রোজেন। যদি কখনো শিম জাতীয় গাছের শিকড় তুলে দেখেন, তাহলে ছোট ছোট গুটির মতো জিনিস দেখতে পাবেন। এগুলোই হলো নোডিউল, ওই নাইট্রোজেন কারখানা। আর একটা সুস্থ নোডিউল যদি ভাঙা যায়, তার ভেতরটা দেখবেন হালকা গোলাপি রঙের। এ রঙটা আসে লেগ হিমোগ্লোবিন নামের একটা জিনিস থেকে। এটার কাজটা খুব গুরুত্বপূর্ণ। এটা অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে, কারণ নাইট্রোজেন তৈরির যে মূল এনজাইম নাইট্রোজিনেজ, সেটা অক্সিজেন একদমই সহ্য করতে পারে না। তো এই পার্টনারশিপের ক্ষমতা ঠিক কতটা? শুনলে অবাক হতে হয়। এরা প্রতি বছর ১ হেক্টর জমিতে প্রায় ২০০ কেজি পর্যন্ত নাইট্রোজেন যোগ করতে পারে।
তার মানে বুঝতেই পারছেন এর ফলে বাজারের দামি রাসায়নিক সারের উপর নির্ভরতা কতটা কমে আসতে পারে। আচ্ছা, আমরা তো শিকড়ের বাইরে আর শিকড়ের মধ্যেকার কথা বললাম। এবার চলুন আরও গভীরে যাই, একেবারে গাছের শরীরের ভেতরে। এখানেও কিন্তু কিছু বন্ধু লুকিয়ে আছে। এদের বলা যায় গাছের ব্যক্তিগত বডিগার্ড আর হেল্পার। এখানেও মূলত দুটো দল। এক দল হল পিজিপিআর বা রাইজোব্যাকটেরিয়া। এরা থাকে শিকড়ের গা ঘেঁষে মাটির মধ্যে, অনেকটা ভালো প্রতিবেশীর মতো। এরা গাছের বেড়ে ওঠার জন্য হরমোন তৈরি করে। আর দ্বিতীয় দলটা হল এন্ডোফাইট। এরা আরও এক ধাপ এগিয়ে, একেবারে গাছের কোষের ভেতরে টিস্যুর মধ্যে বাস করে, আর ভেতর থেকেই গাছের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। এই পিজিপিআরদের কাজটা অনেকটা গাছের পার্সোনাল সাপোর্ট সিস্টেমের মতো। একদিকে এরা গ্রোথ হরমোন তৈরি করে গাছকে লম্বা হতে সাহায্য করে, অন্যদিকে এরা সিড্রো4 নামের এক ধরনের অণু নিঃসরণ করে মাটি থেকে আয়রন বা লোহার মতো জরুরি পুষ্টি উপাদানকে খুঁজে বের করে গাছের জন্য নিয়ে আসে। শুধু তাই নয়, খরা বা লবণের মতো স্ট্রেসের সময় এরা বিশেষ এনজাইম তৈরি করে গাছকে শান্ত থাকতেও সাহায্য করে। আর এন্ডোফাইটরা কি করে? এদের কাজটাকে বলা যেতে পারে একটা প্রাকৃতিক ভ্যাকসিন। এরা গাছের শরীরের ভেতরে ঢুকে পুরো ইমিউন সিস্টেমকে যেন অ্যালার্ট করে দেয়। এই প্রক্রিয়াকে বলা হয় ইনডিউসড সিস্টেমিক রেজিস্ট্যান্স। এর ফলে গাছটা ভবিষ্যতের যে কোনো রোগ বা পোকার আক্রমণের জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে যায়। দারুণ ব্যাপার, তাই না? এতক্ষণ তো আমরা এই অসাধারণ সহযোগিতার কথা শুনলাম, কিন্তু একটা বড় সমস্যা আছে। আমাদের আধুনিক চাষাবাদের কিছু পদ্ধতি, যেমন ঘন ঘন জমি চাষ করা, অতিরিক্ত রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করা, এগুলো অজান্তেই এই কোটি কোটি বছরের বন্ধুত্বকে ভেঙে দিচ্ছে। তো চলুন এবার দেখি এই সংযোগকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায়। এই জোটকে ফিরিয়ে আনার জন্য মূলত 3টে জরুরি পদক্ষেপ নেওয়া যেতে পারে। 1 নম্বর, মাইক্রোবিয়াল ইনোকুলেশন, মানে মাটিতে সরাসরি উপকারী জীবাণু যোগ করা। এতে কিন্তু সারের খরচ প্রায় 25% পর্যন্ত কমানো সম্ভব। 2 নম্বর, সঠিক ফসল নির্বাচন আর শস্য আবর্তন। আর 3 নম্বর, ন্যূনতম কর্ষণ বা যতটা সম্ভব কম জমি চাষ করা। এতে ছত্রাকের ওই যে সূক্ষ্ম জালের মতো নেটওয়ার্ক, সেটা আর ছিনে যায় না। তাহলে আমরা কোথায় এসে দাগালাম? সারমর্মটা হলো কৃষির ভবিষ্যৎ হয়তো কোনো নতুন রাসায়নিক বা মেশিনের মধ্যে নেই, বরং ভবিষ্যৎ লুকিয়েছে মাটির নিচের এই অদৃশ্য জগৎকে বোঝা এবং তার সঙ্গে মিলেমিশে কাজ করার মধ্যে। আর এই নতুন চিন্তাভাবনারই একটা আধুনিক নাম হলো মাইক্রোবায়োম ফার্মিং। এটা এমন একটা কৃষি ব্যবস্থা যা শুধু ফসল ফলানোর কথা ভাবে না, এটা মাটির স্বাস্থ্যকে সবার আগে রাখে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করে, আর এই অদৃশ্য সহযোগীদের যত্ন নিয়েই আসল সমৃদ্ধির পথে এগোয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। এই যে মাটির নিচের জোট, এই অদৃশ্য পার্টনারশিপ, এদের যত্ন নেবার মাধ্যমে আমরা কি শুধু ভালো ফসলই ফলাচ্ছি, নাকি তার চেয়েও বড় কিছু করছি? আমরা কি আসলে জীবনকেই আরও জীবন্ত করে তুলছি?